পড়ছিলাম যে পাখি মন বোঝে না, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা ৮। ফুল আমার ভীষণ পছন্দ। ভীষণ মানে ভীষণ। সামান্য বুনো ফুল দেখলেই আমি খুশি হয়ে যাই। এমনকি ফল হওয়ার আগে যে ফুল হয় ওই ফুলগুলোও আমার ভালো লাগে। একবার চাচিমণির দেখা দেখে খুব শখ করে ছাদে করলার বিচি লাগিয়েছিলাম। সেটা থেকে কদিন পর গাছও হয়েছিল। আমি প্রতিদিন নিয়ম করে পানি দিতাম। একদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি দুটো হলুদ ফুল হয়েছে করলা গাছে। সেই খুশিতে যে আমি কতদিন নেচেছি, এতটুকুতেই বোধ হয় আন্দাজ করা যায় আমি কতটা ফুল প্রেমী। উপহার আমার ততটা পছন্দ না হলেও কেউ যদি আমাকে ফুল উপহার দেয়, আমি তাকে ফিরিয়ে দিতে পারি না। এই যে রাহাত ভাই আজ আমার জন্য বৃষ্টিতে ভিজে ফুল নিয়ে এসেছেন, এটা তো আমার কাছে কল্পনাতীত এবং অনাকাঙ্ক্ষিত। তবুও আজ আমি খুশি হতে পারছি না, এমনকি অবাকও নয়। মনের ভার এত বেশি যে ফুলও আমার কাছে এখন দুঃখের প্রতীক। আমাকে এভাবে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখে রাহাত ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখটা অন্ধকার নেমে এলো। তবে সে তার স্বভাবসুলভ গাম্ভীর্য ভাবটা আনেনি, বরং বেশ আদর মাখা কণ্ঠে শুধু বলেছেন, তোমার কি এখনো মন খারাপ? আমি জবাব দিতে পারলাম না। বুকের ভেতর থেকে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি ফুলগুলো আমার টেবিলের উপর রেখে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ করো না প্রিয়, আমি আছি তো তোমার সাথে। দিন শেষে কেউ থাকে না আমি জানি, খুব প্রিয় মানুষও যে মুহূর্তে বদলে যেতে পারে তা এখন আর আমার থেকে ভালো কে জানে। কিন্তু রাহাত ভাইয়ের মুখ নিঃসৃত এইটুকু কথা, আমি আছি তো তোমার সাথে, আমার পুরো হৃদয়টাকেই যেন মুহূর্তে শীতল করে দিল। আমার এই প্রথমবারের মতো আশ্চর্যজনকভাবে ইচ্ছে হলো তাকে একটাবার জড়িয়ে ধরতে, কিন্তু সেই দুঃসাহস কিংবা ভুল আমি করলাম না। দমিয়ে নিয়েছি ইচ্ছেটাকে। চোখে পানি টলমল করছিল। রাহাত ভাই সেটাও লক্ষ্য করেছেন। আলতো হাতে চোখের পানি মুছে দিয়ে বললেন, এই চোখে গাঢ় কাজল মানায়, পানি না। রাহাত ভাইয়ের এই ছোট ছোট যত্নগুলো আমার উপর যে প্রভাব ফেলতে শুরু করেছিল তা আমি বুঝতে পারছিলাম কিছুদিন পর থেকে। চাচিমণি একদিন আমাকে তার রুমে ডেকে পাঠালেন। তখন আমি কিছুক্ষণ আগে মাত্র কলেজ থেকে বাড়িতে ফিরেছি। আমি চাচিমণির রুমে যেতেই চাচিমণি বললেন, বস। আমি খাটের উপর পা ঝুলিয়ে বসলাম। চাচিমণিও একটু দূরত্ব রেখে খাটে বসে বললেন, তোর চাচ্চু তোর জন্য হোস্টেল খুঁজেছে, কিন্তু এই মাসে কোনো সিট ফাঁকা পাইনি। সামনের মাসে 1 তারিখ থেকে খালি হবে। আমি কিছু বলার ভাষা পেলাম না, শুধু বললাম, আচ্ছা। তোর কলেজ থেকেই হোস্টেল সামনেই, যাতায়াতের কোনো সমস্যা হবে না। আচ্ছা, পরিবেশ খুব ভালো, আমিও গিয়ে দেখে এসেছি, ওদের রান্নাও ভালো। তাও যদি তোর ভালো না লাগে ওই খাবার, তাহলে আমাকে কল দিস, আমি 3 বেলা খাবার তোর চাচ্চুকে দিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে। চাচিমণি কিছুক্ষণ আমার মুখের দিক তাকিয়ে রইলেন। আমার দৃষ্টি নত। রুমে নীরবতা। চাচিমণি নিজেই সেই নীরবতা কাটিয়ে জিজ্ঞেস করলেন, কলেজ থেকে খেয়ে এসেছিস? না, এখনো খাইনি। আচ্ছা যা, খেয়ে নে তাহলে। আমি ঠিক আছে বলে উঠে দাঁড়ালাম। দরজা পর্যন্ত যেতেই আবার চাচিমণির কণ্ঠস্বর ভেসে এলো, প্রিয়তা। আমি দাঁড়িয়ে পড়লাম। পেছনে তাকিয়ে দেখলাম চাচিমণিও বসা থেকে উঠে দাঁড়িয়েছেন। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তখনও তাকিয়ে আছি। চাচিমণি হঠাৎ করে আবেগ মাখানো কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি এখন আমাদের ঘৃণা করিস? আমি হাসলাম। হাসিটা কেন জানি আপনা আপনি চলে এসেছে। ঠোঁটে হাসি ঝুলিয়ে বললাম, ঘৃণা কেন করবো চাচিমণি? তোমরা আমার কথা কত ভাবছ, কত চিন্তা করছো আমার জন্য। তোমরা তো আমার ভালোই চাচ্ছ। শুধু কষ্টটা কোথায় যেন চাচিমণি, তোমরা আমার ভালোটাই শুধু চাইলে, আমাকে চাইলে না। চাচিমণির চেহারা নির্বিকার। ঘুরে চলে আসার সময় কখন যে আমার 2 চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল টেরই পাইনি। এই ঘটনার পর থেকে সত্যি বাড়িতে নিজেকে আশ্রিতা বলে মনে হচ্ছিল আমার। আমি সময় গুনছিলাম কবে আসবে 1 তারিখ, আর কবে আমি এই বাড়ি ছাড়তে পারবো। যে বাড়িটা এক সময় আমার কাছে সুখের নীড় ছিল, সেই বাড়িতেই এখন আমার দম বন্ধ হয়ে আসে। সবার মাঝে থেকেও নিজেকে একা লাগার অনুভূতিটা ঠিক বোঝানোর মতো নয়। এর চেয়ে ভালো আমি অচেনা জায়গায় অচেনা মানুষজনের সাথে থাকবো। বিছানার এক কোণে শুয়েছিলাম। রিধি এলো তখন দৌড়ে। এক লাফে বিছানায় উঠে বসে বলল, আপু জানো আজ কত সুন্দর চাঁদ উঠেছে? আমি ওর মুখের দিকে তাকিয়ে কি রিয়েকশন দেবো বুঝতে পারছিলাম না। অবশ্য ওর মন তো আর আমার মনের মতো বিষয় নয়। আমি হালকা হেসে বললাম, না জানি না, দেখিনি। চলো তাহলে দেখে আসি। কোথায় যাব? ছাদে? ধুর না, পাগল নাকি? রাত বাজে 8টা, এখন যাব ছাদে? তাতে কি, ছাদে যেতে আবার সময় অসময় আছে নাকি? তুমি চলো তো। দিদি এক প্রকার টেনে টুনে আমাকে ছাদে নিয়ে গেল। কিন্তু সত্যি বলতে ছাদে এসে আমার প্রচণ্ড ভালো লাগছিল। এত সুন্দর থালার মতো একটা রূপসী চাঁদ, অগণিত তারা আকাশের বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে।
ছাদে বেশ শীতল বাতাসও আছে, ভালো লাগছে। জিজ্ঞেস করলো রিদি। আমি মাথা নাড়িয়ে বললাম ভীষণ। রিদি আর আমাকে ঘাটালো না, আমার মতোই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই বলল, তুমি কি ভাইয়াকে ভালোবাসো? ওর মুখে এরকম প্রশ্ন শোনার চেয়েও আমি বেশি অবাক হচ্ছি এটা ভেবে যে আমি আগের মতো তৎক্ষণাৎ কেন না বলতে পারছি না, আমাকে কেন এত ভাবতে হচ্ছে। তবে আমি উত্তর দেওয়ার আগে রিদি বলল, ভাইয়া কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। আমাকে কেউ ভালোবাসে না রিদি, কেউই না। না, আমিও না। হুম। তুমি এভাবে বলতে পারলে আমি তোমাকে কত ভালোবাসি। এতক্ষণ আমি রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়েছিলাম, এবার রেলিং ছেড়ে রিদির মুখের দিকে তাকালাম। মেয়েটা যে আমার কথায় ভীষণ কষ্ট পেয়েছে বোঝা যাচ্ছে। আমি এক হাত ওর কাঁধে এবং অন্য হাত ওর গালে রেখে বললাম, আমার মতো অনাথ আশ্রিতাদের ভালোবাসা যায় না রিদি, বড় জোর করুণা করা যায়। কেউ করুণা করে, কেউ দয়া করে, কেউ বা মায়া করে। রাহাত ভাই আমাকে ভালোবাসে না, করুণা করে। চাচু আর চাচিমণি দয়া করে, আর তুই করিস মায়া। তুমি বলতে চাচ্ছ জীবনে তোমাকে কেউ কখনো সত্যিকারে ভালোবাসেনি? না রে, অতটা ভাগ্যবতী হয়েও তো আমি জন্মাইনি। তাহলে আজ আমি দোয়া করে দিচ্ছি তোমার জীবনে এমন একজন ভালোবাসার মানুষ আসুক যে তোমাকে সব বিপদ আপদ থেকে আগলে রাখবে, তোমার অতীতের কষ্ট মুছিয়ে দেবে, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসবে। আর সেদিন তোমারও ভুল ধারণা ভাঙবে যে দুনিয়ার বুকে তুমিও একজন ভাগ্যবতী নারী। ছোট মেয়েটার মুখে এত দামি কথা শুনে আমি সত্যি আপ্লুত না হয়ে পারলাম না। হৃদির কপালে চুমু খেয়ে বললাম, তুই একটু বেশিই ভালো হৃদি, আসতে পারবো? ছাদের দরজায় আমি আর হৃদি একসাথেই তাকালাম, দেখি রাহাত ভাই এসেছেন। রিদি বলল, আসো না। রাহাত ভাই এগিয়ে এসে রিদিকে একটা আইসক্রিম দিল হাতে। রিদি জিজ্ঞেস করলো, একটাই? কয়টা লাগবে? প্রিয়তা আপুর জন্য আনোনি? না, ওর খেতে হবে না। রিদি আক্ষেপ নিয়ে আমার দিকে তাকালো। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে একটু আগে বলা আমার কথাগুলো বিশ্বাস করতে শুরু করেছে। রাহাত ভাই তখন ওকে বলল, নিচে যা। রিদি মন খারাপ করে বলল, যাচ্ছি। ওর আমার প্রতি এত মায়া, আমি চুপচাপ রিদি চলে যাওয়া দেখছি। তোমারও মন খারাপ হলো? জিজ্ঞেস করলেন রাহাত ভাই। আমি জিজ্ঞেস করলাম, আমার? না, কেন? তোমার জন্য আইসক্রিম আনিনি বলে? আমি তো আপনাকে আইসক্রিম আনতে বলিনি। তাও ঠিক। একটুখানি থেমে বলল, তবে তুমি না বলা সত্ত্বেও অন্য কিছু এনেছি। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। তিনি প্যান্টের পকেট থেকে দুটো কিটক্যাট বের করে দিলেন। বললেন, আশা করছি চকলেট খেলে ঠান্ডা লাগবে না। বৃষ্টিতে ভিজে ভিজে কয়দিন ধরেই আমি ঠান্ডা কাশিতে ভুগতেছি, ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। উনি যে এই ছোট্ট বিষয়গুলো খেয়াল রাখছেন এবং খুব নীরবে যত্ন নিচ্ছেন, এসব না চাইতেও আমার নজর কাটছে। তার প্রতি আমার মন নরম করে দিচ্ছে। কিন্তু আমি চাই না এমন কিছু হোক। সমস্যা শেষ করতে চাচ্ছি, বড় করতে না। কিন্তু এভাবে চলতে থাকলে কতদিন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো আমি সেটাও জানি না। তবে এখন আমার জন্য উত্তম পথ একটাই, সবার থেকে দূরে চলে যাওয়া, বিশেষ করে রাহাত ভাইয়ের থেকে। মজার বিষয় হচ্ছে উনি এখনও আমার বাড়ি ছাড়ার ব্যাপারে কিছু জানেন না। যখন জানবেন তখন ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবেন তাও জানি না। আমি গোপনে দীর্ঘশ্বাস নিয়ে তাড়াহুড়ো করে বললাম, ঘরে যাই। দাঁড়াও, এখনও শেষ হয়নি তো। কি? যা এনেছি। উনি এবার ওনার শার্টের বুক পকেট থেকে একটা লাল টুকটুকে ছোট্ট গোলাপ বের করলেন, আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ধরো। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে আছি। উনি তাড়া দিয়ে বললেন, ধরো কুইক। আমি ফুলটা নিলাম দ্রুত। উনি এবার প্যান্টের বাম পকেট থেকে একটা ফুল বের করে আমার হাতে দিলেন। এরপর ডান পকেট থেকে, এভাবে প্যান্টের পেছনের পকেট থেকেও একটা করে ফুল বের করে হাতে দিলেন। এরপর আমাকে আরও অবাক করে দিয়ে উনি শার্ট খুলতে লাগলেন। আমি প্রায় ফাঁকা চিৎকার করে বললাম, কি করছেন? উনি শার্টের বোতাম খোলার সময় আমি দৃষ্টি সরিয়ে নিয়েছি সাথে সাথে। উনি বললেন, তাকাও। না, আরে তাকাও, আমি নেকেড না। আমি ভয়ে ভয়ে তাকালাম। উনি ওনার কালো শার্টটা দুই দিকে মেলে ধরতেই দেখি প্যান্টের ইনে কোমর ভর্তি গোলাপ ফুল। আমি আটকে উঠা বললাম, এসব কি? উনি ফুলগুলো হাতে নিতে নিতে বলেন, কি মানে? অন্ধকারে কি বোঝা যাচ্ছে না? গোলাপ ফুল এভাবে এনেছেন কেন? তোমার জন্যই। মা দেখলে তো আবার পরে তোমার উপরেই রাগ করবে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। আমি কোন রাহাত ভাইকে দেখছি? ওই ফুলগুলো আমার হাতে দিয়ে বললেন, এভাবে তাকিয়ে থেকো না তো, আবার কিন্তু প্রেমে পড়ে যাব। আমি দীর্ঘশ্বাস লুকিয়ে বললাম, আমি আপনার জন্য সঠিক নই। কেন বারবার কাছে আসতে চাচ্ছেন? কেন চাচ্ছেন আমাকে আপনার মায়ায় বাঁধতে? কেন আমার থেকে দূরে থাকছেন না আপনি? রাহাত ভাই মুচকে এসে আমার দিকে তাকিয়ে বলল, তুমি শান্ত নদীর মতো প্রিয়। তোমার মধ্যে অদ্ভুত একটা জাদু আছে, প্রশান্তি আছে, যা আমাকে বারবার তোমার কাছে টেনে নিয়ে আসে।